আমার আবির ভাই কোথায়? আবির ভাই, ও আবির ভাই! বন্যা এক নিঃশ্বাসে ৩ বার ডেকে এতপর থামল। ঠোঁটের কোণে সিক্ত হাসি ঝুলিয়ে মেঘের অভিমুখে চাইল। মেঘ রাগে ফসফস করে শ্বাস ছাড়ছে। অভিমানে নাকের ডগা ফুলে আছে। মেঘের অভিমানী চেহারা দেখে বন্যার মুখের হাসি প্রখর হলো। পরপর দুবার ভুরু নাচাতেই মেঘ ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরালো। বন্যা মুচকি হেসে আবারও প্রশ্ন করল, আমার আবির ভাই কোথায়? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাই তোর হলো কবে থেকে? তুই যেই দিন থেকে আমার ভাসুরের বউ হয়েছিস সেদিন থেকে উনি আমার আবির ভাই হয়ে গেছে। মেঘ দাঁতে দাঁত পিষে বলল, আবির ভাই শুধুই আমার। বন্যা শান্ত কণ্ঠে বলল, আমি কি বারণ করলাম নাকি? আমার আবির ভাই তো তোরই। আমার আবির ভাই বলবি না, মেজাজ খারাপ হয় আমার। তুই যখন আমার সামনে আমার ভাসুর মানে তোর জামাইকে ভাইয়া বলে ডাকিস, তখন আমার কেমন মেজাজ খারাপ হয় বল? আমি তোর ভাইয়াকে ভাইয়া বলে ডাকলে তোর কেমন লাগবে বলবো? তানবীর ভাইয়া বলে ডাকবো? মেঘ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করলো, চুপ থাক। আমার ভাইয়া শুধুই আমার ভাইয়া, বুঝতে পেরেছিস? বন্যা একটু সময় চুপ থেকে ফের বলল, এই যে তুই রাগ করে অসময়ে বাড়ি থেকে বেরিয়ে এলি, আমার ভাসুর আমাকে প্রশ্ন করলে কি জবাব দিব আমি? তুই বলবি তুই কিছুই জানিস না, আমাকে তুই চিনিস না। বন্যা আর চোখে দূরে রাস্তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, ওই দেখ তোর ভাইয়া আসতেছে। বন্যা ঝটপট দুর্বা ঘাস থেকে উঠে দাঁড়িয়ে জামা ঝেড়ে নিল। মেঘের পাশ থেকে ব্যাগটা টেনে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো। এরই মধ্যে মেঘও উঠে দাঁড়ালো। বন্যা কয়েক কদম সামনে এগোতেই তানবীর বন্যার ঠিক সামনে এসে বাইক থামালো। হেলমেট খুলতে খুলতে গুরুতর কণ্ঠে আওড়ালো, আমাকে দেখে পালাচ্ছিলে কেন? বন্যা এক পলক মেঘকে দেখে অন্তত কোমল গলায় বলল, আপনি যাকে ভাবছেন আমি আসলে সে না। সঙ্গে সঙ্গে এক আঙুলে মেঘের দিকে ইশারা করে ফের বলল, ওই যে মেয়েটাকে দেখছেন, আমি কিন্তু মেয়েটাকে একদমই চিনি না। মেঘ নামে কাউকে আমি চিনতেই পারি না। আমি হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তানবীর হেলমেটের ওপর কনুই রেখে থুতনিতে 2 আঙুল চেপে বন্যার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। বন্যার কথা শেষ হতেই ঠোঁটে স্মিত হাসি টেনে বলল, ও আচ্ছা, এই তাহলে কাহিনী। তুমি হাঁটতে হাঁটতে 14 কিলোমিটার চলে এলে, অথচ জানোই না কিছু। অচেনা এক মেয়ের সাথে গত 1 ঘন্টা 26 মিনিট যাবৎ গল্প করতেছো, সেই দিকেও খেয়াল নেই। তুমি যে আমার বউ সেটা মনে আছে তো? নাকি আমি কে তাও ভুলে গেলে? বন্যা ঘন ঘন পল্লব ঝাপটে ধীর গলায় বলল, আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। আপনি কি নাটক করেন? না, একদম না, আমি সিনেমা করি। পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি, প্রেমের নাম বেদনা। আমার বউ আমাকে চিনে না। বন্যা নিঃশব্দে হেসে মেঘের দিকে তাকালো। চাপা স্বরে বিড়বিড় করে বলল, আপনার বোন বলেছে আমি তাকে চিনি না। এটা সবাইকে বলার জন্য। তানবীর কপাল গুটিয়ে মেঘের দিকে নির্বিকার ভঙ্গিতে বলল, এই মেয়েকে আমিও তাকে চিনি না। আমি আমার বউকে নিতে এসেছি। যার যার বউর দায়িত্ব তার তার। আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুক্রিয়া, আমার বউ আমাকে ভুলেনি। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিরক্তির স্বরে বলল, কালে কালে কত কি দেখব, এত ঢং নিতে পারছি না। মেঘ মুখ ভেঙচিয়ে ভেঙচিয়ে তানবীরদের পাশ কাটিয়ে যেতে লাগলো। তানবীর মুচকি হেসে আস্তে করে বলল, সামনে যাও আপু, তোমার ঢং স্বয়ং দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। তানবীরের কথা মেঘ শুনল কিনা বোঝা গেল না। মেঘ হাতে থাকা সাইড ব্যাগটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে লাগলো। তানবীর বন্যাকে ইশারা দিল বাইকে ওঠার জন্য। বন্যা এগিয়ে এসে জানতে চাইল, আবির ভাইয়া এসেছেন? হ্যাঁ। কোথায়? ভাইয়া আছেন জায়গা মতো। তোমার ভাবতে হবে না, তুমি কেবল আমাকে নিয়ে ভাববে। ভাইয়ার বউ ভাইয়া সামলে নিবে। তানবীরের কথায় বন্যা লাজুক হাসলো। তানবীর আবারও বলল, তুমি এখানে এসেছো সেটা আমাকে জানানো দরকার ছিল না? বন্যা বাইকে বসতে বসতে বলল, মেঘ আমার ফোন নিয়ে বন্ধ করে রেখেছিল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। একজনের রাগ 10 জনের সাথে দেখাবে। এত অভিমান মনের মধ্যে কিভাবে পুষে রাখে আল্লাহ ভালো জানেন। বন্যা চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, মেঘ ভাইয়ার ওপর খুব রাগ করেছে। আপনি আর ভাইয়া দুজনেই ওর সাথে অন্যায় করেছেন। একটা সাধারণ বিষয় নিয়ে কেউ এত বাড়াবাড়ি করে? বাড়াবাড়ি করলাম কোথায়? গতকাল ভাইয়ার 30 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমি সব কাগজপত্র রেডি করে দিয়ে এসেছি। ভাইয়া বনুকে 1 কাপ কফি করে দিতে বলেছিল। সে 20 মিনিট লাগে স্পেশাল কফি করে এনেছে। যেইমাত্র ভাইয়ার মিটিং শুরু হয়েছে অমনি রুমের টাইলসে স্লিপ খেয়ে কফির কাপ সমেত ভাইয়ার ওপরে গিয়ে পড়েছে। কাগজপত্র, ল্যাপটপ, ফোন, মিটিং সব শেষ।
সবচেয়ে বড় বিষয়, ভাইয়ার হাতে শরীরে পর্যন্ত গরম কফি পড়েছে। তার জন্য ভাইয়া রাগে ধমক দিয়েছিল, একটু জোরেই ধমক দিয়েছিল। তার জন্য গতকাল থেকে গাল ফুলিয়ে বসে আছে, বাসায় কারোর সাথে কথা বলছে না, কান্না করে আব্বুর কাছে বিচার দিয়েছে। মেয়ের আদুরে কান্না দেখে আব্বু ভাইয়াকে যা তা কথা শুনিয়েছেন। আমাকেও ছাড় দেননি আব্বু। এই দায় কার বলো? বন্যা রাজভারী কণ্ঠে বলল, আপনার, সব দোষ আপনার। আমি কি করলাম? ভাইয়ার কতটা ক্ষতি হয়েছে বনু সেটা একবারও বোঝার চেষ্টা করছে না। এদিকে আব্বুর ধমক খেয়ে ভাইয়ার মনে হচ্ছে সে আজও আদর্শ স্বামী হতে পারেনি। তার স্ট্রাগল, ভালোবাসা সব কিছু মিথ্যে মনে হচ্ছে। এই নিয়ে চলছে মান অভিমান। এখানে আমার দোষ কোথায়? আমি শুনেছি আপনি দুজনের রাগ কমানোর চেষ্টা করার বদলে তাদের মধ্যে ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছেন। তানবীর মৃদু স্বরে বলল, আমি তাদের দুজনকে খুব ভালোভাবে চিনি। দুইজনেই ভাঙবে তবুও মচকাবে না। একজন অন্যজনকে ছাড়া খাবে না, ঘুমাবে না, অথচ তারা এমন ভাব নিবে যেন 100 বছরেও তাদের এই রাগ ভাঙবে না। ভাইয়া কি পারবে মেঘের রাগ ভাঙাতে? দেখতে চাও? বন্যা ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল, না না, আমি দেখতে চাই না। শত হোক ভাইয়া আমার ভাসুর হন। রাস্তার পাশে একটা অলকানন্দা ফুলের গাছ, যাতে হলুদ রঙের ফুলগুলো ঝলমল করছে। মেঘ যেতে যেতে থমকে দাঁড়ালো, ব্যাগ থেকে ফোন বের করে গাছের কাছে দ্রুত এগিয়ে গেল। দুইটা ছবি তুলে যেই মাত্র একটা ফুল ছিঁড়তে যাবে, অমনি দুইতলা থেকে একটা পিচ্চি ছেলে চিৎকার করলো, এই ফুল নিচ্ছে কে? মেঘ দ্রুত পায়ে দূরে সরে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, একটা ফুল নেই না। মেঘ মন খারাপ করে ফুলগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। পিচ্চিটার দিকে চেয়ে আবার বলল, একটা নেই। পিচ্চিটা কণ্ঠস্বর ভারী করে চিৎকার করলো, না না না। মেঘ ভুরু কুচকে বিড়বিড় করতে করতে চলে যেতে লাগলো। মেঘের হাব ভাব দেখে পিচ্চিটা ফের ডাকলো, এই মেয়ে, নিয়ে যাও ফুল। একটাই নিবে কিন্তু। মেঘ দাঁতে দাঁত পিষে বলল, লাগবে না। মেঘ ফুটপাতে রাস্তা ধরে হাঁটছে। কিছু দূর যেতে মনে হলো কেউ তার পেছন পেছন হাঁটছে। মেঘ একটু থেমে পেছন ফিরে তাকালো, কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই। মেঘ আবারও হাঁটতে লাগলো। আশেপাশে কোথাও রিস্কার কোনো অস্তিত্ব নেই। মেঘের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। এক পা দুই পা হাঁটছে আর বারবার থমকে দাঁড়াচ্ছে। ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে আবিরের নাম্বার বের করলো। ডায়াল করতে যাবে তখনই মনে হলো তারা গতকাল থেকে কেউ কারোর সঙ্গে কথা বলছে না। সামান্য কারণে কল দিয়ে কথা বলে ফেললে ভালো দেখাবে না। মেঘ ফোন ব্যাগে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। খানিক থেমে যখনই হাঁটা শুরু করবে, তখনই মেঘের ওড়নাতে টান পড়ল। মেঘ তৎক্ষণাৎ গলার সামনের ওড়না চেপে ধরে আতঙ্কে পিছু ঘুরল। সামনে দাঁড়িয়ে আছে আবির। অনাকাঙ্ক্ষিত সময়, অপ্রত্যাশিত ব্যক্তির উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালাচ্ছে। অপরিচিত কেউ ভেবে যতটা আতঙ্কিত হয়েছিল, নিজের প্রিয় মানুষটাকে দেখে সেই আতঙ্ক বিলীন হতে সময় লাগলো না। আবির এক হাতের আঙুল দিয়ে ওনার মাথা প্যাঁচাতে প্যাঁচাতে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো। অন্য হাতে থাকা অলকানন্দা ফুলটা মেঘের কানের কাছে গুজে দিতে দিতে বলল, ফুলকে যেমন ফুলের সাথে রাগ করা মানায় না, তেমনি আবির আর তার মেঘ ছাড়া একদমই বেমানান। মেঘের শরীরের শিরা উপশিরায় বহমান রক্তপ্রবাহ জড়ালো হচ্ছে। ভয়, আতঙ্ক, সব কিছুর ঊর্ধ্বে প্রিয় মানুষের স্পর্শ মনে সাহস পাওয়ার একমাত্র অবলম্বন। মেঘ আর চোখে আবিরের গালের দিকে তাকিয়ে আছে। অবসন্ন রোদে আবিরের চাপ দাড়িগুলো ঝলমল করছে। না চাইতেও গাল স্পর্শ করতে ইচ্ছে করছে, কিন্তু অভিমানেরা আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে তাকে। সহসা গাল ফুলিয়ে নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে গুরুগম্ভীর কণ্ঠে মেঘ বলল, আপনি এখানে এসেছেন কেন? আমার বউকে ছাড়া আমি চোখে আন্ধার দেখি, কি করব বলো? চোখের ডাক্তার দেখান। কালো সানগ্লাসের বদলে সাদা চশমা ধরিয়ে দিবে, তখন খুব ভালো লাগবে। আবির ভরাট কণ্ঠে বলতে শুরু করলো, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে এক পা বের হতে পারে না। সেখানে তুমি আমার রুম থেকে বেরিয়ে দিব্যি টুই টুই করে এখানে চলে এলে। মেঘ ইতস্ততভাবে জবাব দিল, আমি অনুমতি নিয়েছি। কখন? কিভাবে? আমি কোথায় ছিলাম? স্বপ্নে? আবির কপালে ভাঁজ ফেলে ফের জিজ্ঞেস করলো, আমি কি অনুমতি দিয়েছিলাম? মেঘ এবার আবিরের অভিমুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে মিহি কণ্ঠে বিড়বিড় করলো, আমি এত ভালো? আমার স্বপ্নে আপনি বরাবরই সেরা। অভিমান অভিযোগের আগে সব বুঝে যান। রাগ সে তো অবিশ্বাস্য ব্যাপার। হাসি ছাড়া আপনার ঠোঁটে কিছুই মানায় না। আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনার ঘুম ভাঙে আমাকে ধমক দিয়ে। সারাদিন মুখ গোমড়া করে থাকা আপনার বদ অভ্যাস হয়ে যাচ্ছে।
হাসি তো দূরের কথা, আপনার ঠোঁট থেকে সিগারেটই সরে না। আবির অগ্নি চোখে তাকিয়ে চিৎকার করলো, সিগারেট? আমি কবে সিগারেট খেলাম? এই তো সেদিন। কবে? মনে নেই। আবিরের মেজাজ তুঙ্গে, রাগে কটমট করে বলল, সব বিষয়ে মজা করা অন্যায়, সাধারণ অন্যায় না, মারাত্মক অন্যায়। গত 1.5 বছরে যে জিনিস আমি ছুঁয়েও দেখিনি সেটা নিয়ে মিথ্যা বলা আমার একদম পছন্দ না। মেঘ আমতামতা করে বলল, ইদানিং আপনার ঠোঁটগুলো কালো লাগে, তাই ভেবেছি আবার বোধহয় খাওয়া শুরু করেছেন। আবির কথা দিলে কথা রাখে, আর যদি সেটা মেঘকে দেওয়া কোনো কথা হয় তবে আমৃত্যু সেই কথা রাখবেই রাখবে। এর প্রমাণ আপনি আগেও বহুবার পেয়েছেন ম্যাম। আর রইল বাকি ঠোঁট কালোর কথা, সে তো অন্য কারণেও হতে পারে। কি কারণে? আবির মলিন কণ্ঠে জবাব দিল, বইয়ের ভালোবাসার অভাবে, অভিমানের কারণে। মেঘ ভেংচি কেটে বলল, সে আপনার বউ আপনাকে ভালোবাসলো কি বাসলো না সেই দায়ভার আমার না। আপনার বইয়ের অভিমান অভিযোগের গল্প শুনে আমার কোনো কাজ নেই। ভালো থাকুন। মেঘ নির্বিকার ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। আবির পেছন থেকে আবারও বলল, ভালো থাকতে দিলে তো থাকবো, রাগে না হয় দুটো কথা বলেই ফেলেছিলাম, তার জন্য এত রাগ? মেঘ ঘাড় ফিরিয়ে তেজি কণ্ঠে বলল, আপনার ভালোবাসায় আমি অন্ধ হলাম, আর অবশেষে আপনি আমাকে অন্ধ বলে গালি দিলেন। বিষয় ঠিক তেমন। আবির হাত দিয়ে মাথা চেপে বলল, আমার সত্যি খুব অন্যায় হয়েছে, তোমাকে ধমক দিয়ে আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি, প্লিজ ক্ষমা করুন আমাকে, প্লিজ। মেঘ আলগোছে ভুরু কুঁচকে বলল, অতিরিক্ত ভাব নেওয়া ছেলে আমার একদমই পছন্দ না। তুমি কি চাচ্ছ আমি মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে থাকি? তবে কি মাফ করবে আমাকে? আবিরের গম্ভীর চাউনিতে থমকে গেল মেঘ। নিশ্চুপ চোখে চেয়ে থেকে ধীর গলায় বলল, না। তাহলে করছো কেন এমন? সরি। কেন? আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি তাই। আবির বলল, বুঝতে পেরেছো তাহলে? মেঘ ভেজা কণ্ঠে জবাব দিল, আপনি গতকাল থেকে আমার সঙ্গে কথা বলছিলেন না, তাই আমার খারাপ লাগছিল। রাগে যা মন চেয়েছে তাই করেছি। দেখলাম তো, আর একটু হলে আমাকে ইফটিজার বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে। আগামীকাল নিউজ হতো, নিজের সুন্দরী বউকে ইফটিজিং করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছেন খানবাড়ির অযোগ্য লাফাঙ্গা ছেলে সাজ্জাদুল খান আবির। মেঘ ভুরু উঁচিয়ে প্রশ্ন করল, আপনি খানবাড়ির অযোগ্য ছেলে? জি। কেন? কারণ আমার 16 বছরের ভালোবাসা, তোমাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, সবার নিকট বাচ্চামো মনে হয়। আমি আবির 7 সমুদ্র দূরে থেকে নিজের সাথে নিজের লড়াই করে বেঁচেছি। এই সবই এখন অহেতুক, কারণ আমি আজও আদর্শ স্বামী হতে পারিনি, খানবাড়ির রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারিনি। আমি ব্যর্থ, সত্যি ব্যর্থ। মেঘের 2 চোখ ছলছল করছে। মনের ভেতর জমে থাকা অভিমান কখন যে গলতে শুরু করেছে নিজেও বুঝতে পারিনি। আবির 2 কদম এগিয়ে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো, গালের নিচ পর্যন্ত গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল। মেঘের চোখে চোখ রেখে আবির বলল, তোমার মনের কোণে জমে থাকা অভিমান আমার নির্ঘুম রাত কাটানোর একান্ত সত্তা। তুমি আমার অদৃষ্টের সুখধাম, মায়াবী রাতের পূর্ণিমার চাঁদ। ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি।